ডিয়ার স্টুডেন্টস, সহজ ই স্টাডিতে বাংলা ক্লাসে আমি শম্পা ম্যাম আরো একবার তোমাদের সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে আমার 9th ক্লাস। আমরা সমাস আলোচনা করছিলাম আগের ক্লাসগুলোতে, কিন্তু আজকের ক্লাসটা আমরা একটু অন্যরকম করব। আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেগুলো পঞ্চায়েতের পরীক্ষায় আসতে পারে এবং যেগুলো তোমাদের আগের বছরের প্রশ্নের সঙ্গে, সেই প্যাটার্নের সঙ্গে মেলানো প্রশ্ন। এবং পঞ্চায়েতের আমি তোমাদের বলেছি, আমি দক্ষিণ চব্বিশ পরগনার যে পঞ্চায়েতের নির্মাণ সহায়কের যে প্রশ্নটি পরীক্ষা এসেছিল সেটা আলোচনা করব। এই সপ্তাহের মধ্যেই সেই প্রশ্নটি আলোচনা করব। সেখানে তোমরা দেখতে পাবে বেশ কিছু প্রশ্ন গতানুগতিক ব্যাকরণের প্রশ্নের থেকে একটু আলাদা এসেছে। তো সেই জাতীয় প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ যে সমস্ত সাহিত্যিকরা রয়েছে, তাদের যে সাহিত্য, তাদের যে স্রষ্টা বা যে তারা যে চরিত্রগুলোকে সৃষ্টি করে গেছেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আজকে আমরা একবার আলোচনা করব। ওকে, তো সেই ধরনেরই প্রশ্ন নিয়ে এসছি আজকে তোমাদের জন্য প্র্যাকটিস সেট, এবং এটা পঞ্চায়েতের পরীক্ষায় আসতেই পারে এই প্রশ্নগুলো, এবং বেশ ইম্পর্টেন্ট। তোমরা দেখে যাবে অবশ্যই। তোমাদের ভালো লাগলে এই ধরনের প্রশ্ন আরো করানো হবে তোমাদেরকে। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে? বলছে যে পাখি সব করে রব রাতি পোহাইল। এই যে পংক্তি আমরা দেখছি বা এই যে লাইনটা কবিতার, দেখো, কাননে কুসুম কলি সকলই ফুটিল। এই কবিতার লাইনটা কিন্তু আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই পংক্তিটি অ্যাকচুয়ালি কার লেখা। ঠিক আছে, সেটাই আমরা আজকে জানবো, এবং সেটাই তোমাদের প্রশ্ন দিয়েছে যে বলো যে এই পংক্তিটি কার লেখা। ওকে, এই পংক্তিটি হচ্ছে লেখা মদন মোহন তর্কালঙ্কারের। তাহলে আজকের যে উত্তর সেটা হচ্ছে, এই পংক্তিটির লেখা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। তাহলে আনসার এক্ষেত্রে হলো সি। প্রথম প্রশ্ন উত্তর হলো সি। নেক্সট কোয়েশ্চেনে যাই। আক্কেল সেলামি। আক্কেল সেলামি এটা একটা বাগধারা, আমরা সকলেই জানি যে এটা একটা বাগধারা। এই বাগধারাটা অর্থ কি? মূলত এর বাগধারার অর্থটা হচ্ছে বোকামির দণ্ড। আমি তোমাদের সাথে বিভিন্ন বাগধারা নিয়েও আলোচনা করব একটা ক্লাসে খুব শিগগিরই, কারণ বাগধারা অনেক আসে পরীক্ষায়। এই সপ্তাহতেই তোমাদের সঙ্গে বাগধারা নিয়ে আলোচনা করব। বাগধারার অর্থগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বোকামির শাস্তি, তুমি কোনো বোকামি করেছো তার শাস্তি বোঝাতে আক্কেল সেলামি, বোকামির দণ্ড। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে না, নিচের কোন বানানটি ভুল? আমরা এর আগেও দেখেছি যে ভুল সংশোধন এসেছে। তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি সি এর কোয়েশ্চেনটা, সি এর যে অপশনটা রয়েছে 3 নাম্বার 3 আনসার সি। তার কারণ হচ্ছে উত্তর, তার কারণ করণীয়, দেখো স্পেলিং এ দন্তের ন দেওয়া আছে, করণীয় বানানে কখনো দন্তর ন হয় না, তাই জন্য 3এরটা উত্তর হচ্ছে সি। 4 নম্বর প্রশ্ন আমরা যাব, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একবার স্ক্রিনে। তোমরা জানো অলরেডি অনলাইন ম্যাথের ব্যাচ স্যারের শুরু হচ্ছে। তো এক্ষেত্রে তোমরা জানো যে এর আগে এটা অফার ছিল 599, এখন নতুন যে ফিজটা হচ্ছে সেটা হচ্ছে 3 মান্থসের 699। ঠিক আছে, সিট খুব সীমিত, তোমরা খুব তাড়াতাড়ি জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। একদম বেসিক লেভেল থেকে ম্যাথস করানো হবে। 8348817027 এই নাম্বারে। দেখো পরের প্রশ্ন নাম্বার 4, সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন। আমরা সবাই এই ফিল্মটা ছোট থেকে দেখি। গুপি গাইন বাঘাবাইন সিনেমাটির মূল কাহিনীকার কে? সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন, কিন্তু এই
ফিল্মের বা এই সিনেমাটি মূল কাহিনীকার ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি সম্পর্কে সত্যজিৎ রায়ের বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা হন। সত্যজিৎ রায়ের বাবার নাম বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায় এবং তার পিতা হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে সত্যজিৎ রায়ের ঠাকুরদা সম্পর্কে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার গল্প নিয়েই কিন্তু সিনেমাটি তৈরি হয়েছে, তৈরি করেছেন সত্যজিৎ রায়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এখানে বলেছে কালানুক্রমিক ভাবে সাজাও। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আলাদা, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য আলাদা এবং এই ধরনের প্রশ্নই কিন্তু সাউথ 24 এর পরীক্ষাতে এসেছে, যেখানে বিভিন্ন সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ যে সাহিত্যগুলো বা গল্প বা উপন্যাস তার চরিত্র সম্পর্কে জানতে চেয়েছি। এই সপ্তাহতেই আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে বাগধারা এবং দক্ষিণ 24 পরগনার নির্মাণ সহায়কের যে প্রশ্নটি এসেছে সে দুটোই আলোচনা করে দেব। তোমরা দেখতে থাকো প্রত্যেকটা ক্লাস, আমি জানিয়ে দেব। 5 নাম্বার 5-এ দেখো কালানুক্রমিক মানে সাজানো অর্থ হলো সময়কাল, কে কিভাবে জন্ম নিয়েছে সেই অনুযায়ী, জন্ম সময়কাল অনুযায়ী সাজানো, ঠিক আছে? সেই অর্থে দেখতে গেলে প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর সুকলতা রাও এবং লাস্টে লীলা মজুমদার। তাহলে এক্ষেত্রে উত্তর হলো 5-এরটা সি। এক্ষেত্রে উত্তর হচ্ছে 5-এরটা সি, খেয়াল রাখবে। 6 নম্বর প্রশ্ন, কোন গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন? খুব সহজ প্রশ্ন, কিন্তু আমরা অনেকেই জানি না, আমরা অনেকে হয়তো ফেলুদা ভাবি। যে প্রদোষ চন্দ্র মিত্র এই চরিত্রটা কিন্তু এটা হলো ফেলুদা। ফেলুদার বয়স ছিল, বাকিদের বয়স একটু বেশি, ফেলুদার বয়স ছিল 30, কিন্তু ব্যোমকেশ বক্সী তার গল্পে লেখা আছে ব্যোমকেশ বক্সীর বয়স ছিল 23 থেকে 24। তাই এক্ষেত্রে সব থেকে নবীন, সব থেকে ছোট গোয়েন্দা চরিত্র আমাদের সকলের প্রিয় সেটা হচ্ছে ব্যোমকেশ বক্সী। নাম্বার 7, নিচের কোন পত্রিকাটি শিশুদের পত্রিকা? তোমরা জানো প্রবাসী, হিতবাদী, সাধনা এই 3টি পত্রিকাই কিন্তু প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক, এবং সাধনা পত্রিকা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর যে বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেন সেই বাড়ির থেকেই কিন্তু সাধনা পত্রিকা, সেখান থেকেই তার শুরু। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিল বাকি 3টি পত্রিকা। একমাত্র শুকতারা পত্রিকাটি হচ্ছে শিশুদের পত্রিকা, বাদবাকিগুলো সবগুলোই বড়দের। এক্ষেত্রে উত্তর হচ্ছে, আনসার হচ্ছে ডি, যে 7-এরটা যেটা হচ্ছে শুকতারা। এই শুকতারা পত্রিকা ছিল তোমার কি বলে একটা শিশুদের পত্রিকা। মূলত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই এই শুকতারা পত্রিকাটি প্রথম প্রকাশ পায় 1948 সাল, ঠিক আছে? যেখানে সুনির্মল বসু, বিখ্যাত সাহিত্যিকরা হেমেন্দ্র কুমার রায়, যাকে আমরা যখেরদন সিরিজের জনক বলে থাকি, সেই হেমেন্দ্র কুমার রায় প্রমুখরা কিন্তু এই পত্রিকায় লিখে দিয়ে গেছে। তাহলে 1948 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? প্রকাশকাল হচ্ছে 1948। বিখ্যাত সাহিত্যিকরা এই পত্রিকায় লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন, 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ আমি একদিন জাস্ট ছোট্ট করে একটা আলোচনা করে বলেছিলাম যে দেখো যে সমস্ত শব্দের মধ্যে আমরা রফলা, জফলা, তারপর তালবস্য, মূর্ধন্যস্ব, তারপরে হচ্ছে কয় মূর্ধন্যস্বয় ক্ষীয়, তারপরে বিভিন্ন যুক্তাক্ষর জফলা এগুলো দেখতে পাই। সেই শব্দগুলো একটা চেনার উপায় আছে যেগুলোকে আমরা তৎসম শব্দ বলি। তো এক্ষেত্রে প্রভাত শব্দটা হচ্ছে তৎসম শব্দ। এক্ষেত্রে প্রভাত শব্দটি হলো তৎসম শব্দ, একদম ডিরেক্টলি যে শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসেছে, সংস্কৃত শব্দ থেকে যে শব্দটা বাংলায় এসেছে, যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের শব্দকে আমরা কি বলি না, এই ধরনের শব্দকে আমরা বলে থাকি তৎসম শব্দ, ঠিক আছে?
এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, নিচের কোনটি দেশি শব্দ? খুব সহজ, একদম সহজ, সেটা হলো দেশি শব্দ হচ্ছে এক্ষেত্রে মুড়ি। দেশি শব্দ কি? এক্ষেত্রে দেশি শব্দ হচ্ছে মুড়ি। আচ্ছা, এক্ষেত্রে দেশি শব্দ মানে মূলত কি, যে আমরা দেশীয় ভাষায় যে শব্দগুলো সাধারণত দেখে থাকি সেগুলোকে আমরা বলে থাকি দেশি শব্দ। ঠিক আছে, দেশীয় ভাষায় আমরা যে শব্দগুলো দেখে থাকি বা বলে থাকি সেগুলোকে আমরা বলছি যে দেশীয় শব্দ। অর্থাৎ আমরা যখন দেখছি যে বিভিন্ন শব্দ, যেমন আমরা দেখি যে তৎসম শব্দ, ঠিক আছে, যেটা বললাম দেশি শব্দ, মূলত দেশীয় ভাষায় যে শব্দগুলো দেখা যায় সেগুলো হচ্ছে দেশি শব্দ। আচ্ছা, নেক্সট হচ্ছে নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল রয়েছে? দেখো, এই বিষয়টা কিন্তু একটু শিখতে হবে। গঠনগত ভুল বলতে আমরা কি বুঝি? গঠনগত ভুল বলতে আমরা যেটা বুঝি যে, দেখো প্রথমটা বলেছে সবিনয় নিবেদন। গঠনগত ভুল হচ্ছে, দেখো সি এরটা এখানে উত্তর হবে সি, তার কারণ কেবল মাত্র শুধু, এই যে কেবল মাত্র, এটা অর্থই কিন্তু শুধুই বোঝায়, তাই তার জন্য আর আলাদা করে শুধু দেওয়ার প্রয়োজন নেই। বাকিগুলো কিন্তু সব পশু তৃণভোজী সরল বাক্যে রয়েছে, ব্যথায় টনটন করে, এখানে কোনো গঠনগত ভুল নেই, শুধুমাত্র এই বাক্যটাতেই গঠনগত ভুল রয়েছে। কেবলমাত্র আবার শুধু, দুটোই একই শব্দ পাশাপাশি বসেছে, তাই জন্য এটা হলো বাক্যটিতে গঠনগত ভুল। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলি এঁকেছিলেন কে? নন্দলাল বসু। এই নন্দলাল বসু ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? নিচের কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? সেটা হচ্ছে টেনিদা। টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। ফেলুদা তো সত্যজিৎ রায়, তোমরা জানো সকলে। আর তাহলে উত্তর এক্ষেত্রে কি হচ্ছে? উত্তর এক্ষেত্রে হবে যে টেনিদা। ঠিক আছে, আর অনেক সময় ঘনাদা এই চরিত্রটি কার সৃষ্টি সেটা অনেক সময় আসে, সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা একটা বিখ্যাত চরিত্র যেটা প্রেমেন্দ্র মিত্রের তৈরি, আর ফেলুদা হচ্ছে সত্যজিৎ রায়, এটা দেখে নিই। ওকে, নেক্সট, হ্যাঁ টেনিদা হচ্ছে তোমাদের উত্তর, আনসার হচ্ছে টেনিদা, যেটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র, খুব মজার চরিত্র তোমরা জানো। আচ্ছা, গ্যালিভার্স ট্রাভেলস, এটা খুব বিখ্যাত একটি উপন্যাস, যেটা হচ্ছে জোনাথন সুইফটের লেখা। জোনাথন সুইফট, আনসার 13B, সেটা হলো গ্যালিভার ট্রাভেলস। নিচের কোনটি স্বরলোপের উদাহরণ? এটা একটা খুব ভালো প্রশ্ন, ধ্বনি পরিবর্তন থেকে এই প্রশ্নটা আসে। ধ্বনি পরিবর্তনের মধ্যে মূলত স্বরধ্বনি পরিবর্তন, স্বরধ্বনি বিষয়ক একটা শ্রেণীবিভাগ হচ্ছে এই স্বরলোপ। স্বরলোপ শব্দটাতেই দেখো আমরা বুঝতে পারি যে লোপ, লোপ মানে কিছু একটা লুপ্ত হয়ে গেছে। কি লুপ্ত হয়েছে? অর্থাৎ শব্দের আদিতে, মধ্যে বা অন্তে যখন কোনো স্বর বা কোনো স্বরধ্বনি যদি লুপ্ত হয় উচ্চারণের সুবিধার জন্য, সেটাকে আমরা বলে থাকি স্বরলোপ। যেমন কিভাবে হয়েছে এটা? জানালা, আমরা শব্দটাকে বলি জানালা, গ্রেটার দেন দেখো জানলা, এটাকে আমরা বলবো স্পেসিফিক্যালি অন্তঃস্বরলোপ।
এটাকে আমরা স্পেসিফিক্যালি বলবো অন্তঃস্বরলোপ। কিভাবে, এই সরি অন্তঃস্বরলোপ না, মধ্য স্বরলোপ, ঠিক আছে, মধ্য স্বরলোপ বলবো, সরি মধ্য স্বরলোপ কেন, এই যে দেখো জানালা, জানালা, এই যে আকারটা রয়েছে জানালা, আকারটা, আকার মানে আমি যদি এটাকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে দেখো বর্গের জ, আ, দন্তের ন, আ, আর ল, আ, ব্যঞ্জন ধ্বনির নিচে অলওয়েজ হসন্ত বসে, এটা খেয়াল রাখবে, স্বরধ্বনির নিচে বসে না। এই যে আকারটা লোপ পেয়েছে, লোপ পেয়ে এটা হয়ে গেছে জানলা, তাহলে মধ্য স্বরলোপ এটা, উত্তর হবে ডি। নিচের কোনটা স্বরলোপের উদাহরণ? ডি। দেখো দুঃখ, আনন্দ, ঘৃণা, ভয়, এগুলো আমরা কি দিয়ে প্রকাশ করি? মূলত বিস্ময়বোধক চিহ্ন দিয়ে। তাহলে এক্ষেত্রে উত্তর ডি। 15 হচ্ছে উত্তর ডি। নেক্সট হচ্ছে 16, অক্ষর পরিচয়ের বইতে গোপাল রাখালের প্রসঙ্গ লেখেন। গোপাল, গোপাল বড় সুবোধ বালক, ঠিক আছে, এটা আমরা ছোট থেকে পড়ে এসেছি। গোপালের কথা কোথায় আছে? আছে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইয়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি গোপাল এবং রাখাল এই দুজনের কথা বলেছেন। তাহলে এক্ষেত্রে 16 উত্তর হচ্ছে বি। নেক্সট, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধকে কি বলে? খুব সহজ প্রশ্ন। বাক্যের মধ্যে ক্রিয়াপদ বা ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক মানে বিশেষ্য এবং সর্বনাম, সম্পর্ককে বলা হয় কারক। সমাস হচ্ছে, তোমরা জেনে গেছো ইতিমধ্যে, পদের সঙ্গে পদের মিলন, তাকে বলে হচ্ছে সমাস। বর্ণের সঙ্গে বর্ণের মিলন হচ্ছে সন্ধি, বর্ণের সঙ্গে বর্ণের মিলন, সেটা কি হবে? সন্ধি। আর অব্যয়, যে শব্দ দ্বারা আমরা দুটো বাক্যকে যুক্ত করতে পারি অথবা লিঙ্গ পুরুষ বচন ভেদে, লিঙ্গ পুরুষ বচন ভেদে যার রূপের কোনো পরিবর্তন হয় না, যার রূপের কোনো পরিবর্তন নেই, তাকেই আমরা অব্যয় বলি। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে কারক, যেখানে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে কারক। নেক্সট হচ্ছে চ, ছ, বর্গের জ, ঝ, এই চারটে ধ্বনিকে কি ধ্বনি বলা হয়? চ, ছ, বর্গের জ, ঝ, এই চারটি ধ্বনিকে কি ধ্বনি বলা হয়? এখানে উত্তর হবে যে এই চারটি ধ্বনিকে বলা হয়ে থাকে, এই চারটি ধ্বনিকে বলা হচ্ছে ঘৃষ্ট ধ্বনি। কেন, সেটা আবার কি তোমরা বলতে পারো যে ঘৃষ্ট ধ্বনি আবার কি? দেখো মূলত আমরা ক, খ, গ, ঘ এগুলো পড়েছিলাম। ঘৃষ্ট বর্ণ হলো সেই বর্ণ যে সকল বর্ণের উচ্চারণগুলো শুনতে স্পর্শ বর্ণের মতো। স্পর্শ বর্ণ মানে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণ, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ, ক থেকে ম পর্যন্ত বর্ণ হলো স্পর্শ বর্ণ। যে সকল বর্ণের উচ্চারণ শুরুতে স্পর্শ বর্ণের মতো আর শেষে হচ্ছে ঊষ্ম বর্ণ। ঊষ্ম বর্ণ কোনগুলো? তালবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ, এগুলোকে বলা হয়, ঠিক আছে।
তো এই যে বর্ণগুলো, তাহলে এর মাঝখানের বর্ণগুলো তাহলে ঘৃষ্ট বর্ণ, তাহলে শেষে উষ্ম বর্ণের মতো উচ্চারিত হয় কিভাবে? ক থেকে ম, ক এর সঙ্গে দেখো তালবস্য, এটা যদি হয় দেখো চ, তারপর গ তালবস্য, দেখো জ, তাহলে চ ছ বর্গের জ ঝ, এগুলোকে আমরা বলি ঘৃষ্ট বর্ণ। তার কারণ শুরুতে শুনতে লাগে স্পর্শ বর্ণের মতো, আর শেষে শুনতে লাগবে উষ্ম বর্ণের মতো। ঠিক আছে, তাহলে সেই বর্ণকে বলা হচ্ছে ঘৃষ্ট বর্ণ। শীষ ধ্বনি, তোমরা জানো শীষ ধ্বনি আমরা কাকে বোঝাই? যেই তালবস্য, মূর্ধন্য স, দন্তের স, হ, এগুলোকে যে স উচ্চারিত হয়, তো এগুলোকে শীষ ধ্বনি বলা হয়। এই যে তালবস্য, মূর্ধন্য স, দন্তের স, হ, আর অন্তস্থ বর্ণটা হলো অন্তস্থ জ, র, ল, ব, এগুলো হচ্ছে সব অন্তস্থ বর্ণ, যেটা হচ্ছে উষ্ম বর্ণ এবং স্পর্শ বর্ণের মাঝে অবস্থিত। উষ্ম বর্ণ এবং স্পর্শ বর্ণ তার মাঝে অবস্থিত হলো অন্তস্থ বর্ণ। আর অনুনাসিক বর্ণ তোমরা জানো, নাসিক্য বর্ণ যেগুলোকে বলা হয় উঙ, ইঙ, মূর্ধন্য, দন্তের ন, ম, এটাকে বলা হচ্ছে অনুনাসিক বর্ণ। ডিটেলসে আমি যখন এগুলো পড়াবো আরো ডিটেলে বলে দেবো। নিচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? খুব ইজি, চাঁদের পাহাড়। এটা আমরা সকলেই জানি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা ক্লাসিক ছোটদের কিশোর উপন্যাস চাঁদের পাহাড়। নেক্সট, নিচের কোনটি খাঁটি বাংলা প্রত্যয়? এই সবগুলোই প্রত্যয়, কিন্তু খাঁটি বাংলা প্রত্যয় হচ্ছে বোকা যুক্ত আমি, বোকামি। তার কারণ বাদবাকি সবগুলোই ধাতু প্রত্যয় থেকে এসছে। ঠিক আছে, ধাতু প্রত্যয় থেকে এসেছে, বা শব্দ প্রত্যয়, ধাতু প্রত্যয় বা শব্দ প্রত্যয়, কিন্তু সংস্কৃত প্রত্যয়। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে যে তিনটা, সেই তিনটেই হচ্ছে সংস্কৃত প্রত্যয়, একমাত্র শেষেরটা হচ্ছে বাংলা প্রত্যয়, যেটাকে আমরা বলি বোকা যুক্ত আমি। শব্দটা দেখেই বুঝতে পারছো, বাংলা শব্দ বোকামি। ওকে, তাহলে এগুলো তোমাদের কেমন লাগছে তোমরা বলবে। এই প্রশ্নগুলো একেবারে নতুন তোমাদের জন্য, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। আর কেমন লাগছে ক্লাসগুলো, তোমাদের জন্য কতটা ফ্রুটফুল হচ্ছে, তাহলেই কিন্তু আমি নেক্সট দিন তোমাদেরকে বাগধারাটা আর বাকি বাকি প্রশ্নগুলো যেগুলো বলেছি সেগুলো করাবো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেব, যেটা হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো, দেখো আমি আগেই করাচ্ছিলাম, যেটা যেটা বলে দিলাম একবার, যে তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। ঠিক আছে, তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ একটু আগেই তোমাদেরকে বলছিলাম এই বিষয়টা। তো সেখানে তৎসম শব্দের ক্ষেত্রে একটা বিষয় বলবো, যে তৎসম শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে শব্দ সংস্কৃত শব্দ থেকে, এটা বলে দিই, সংস্কৃত শব্দ থেকে এসেছে, যে শব্দ সংস্কৃত শব্দ থেকে এসেছে অবিকৃতভাবে, মানে অপরিবর্তিত হয়ে, অপরিবর্তিত থেকে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি তৎসম শব্দ। আর একটা জিনিস ছিল যেটা দেশি শব্দের উদাহরণ, আমি বলেই দিয়েছিলাম যে মুড়ি উত্তর হবে। তো দেশি শব্দটা খুব সহজ। দেশি শব্দ হচ্ছে যে একদম সরাসরি যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে, সরাসরি যে শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে, বাংলা ভাষায় সরাসরি যে শব্দ
অন্তর্ভুক্ত, তাকে আমরা বলছি দেশি শব্দ। ওকে, তাহলে তোমাদের ক্লাস কেমন লাগছে আমাকে জানিয়ে দিও, আর ক্লাস ভালো লাগলে তোমাদের জন্য আরো ক্লাস আমি প্রোভাইড করব। আচ্ছা, এবারে যে বিষয়টা তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে যে, সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা, যেটা হলো যে অলরেডি তোমাদেরকে বিভিন্ন ধরনের আমি প্রশ্ন আলোচনা করেছি, তোমাদের প্রত্যেকদিন একটা করে হোমওয়ার্ক দিচ্ছি। আগের দিনও তোমাদেরকে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক দিয়েছিলাম, আর আজকেও তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, যেটা হলো যে আগের দিন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যেটা, সেটা হচ্ছে ধ্যান মগ্ন। ঠিক আছে, আগের দিন তোমাদেরকে যে আলোচনাটা করে দিয়েছিলাম সেটা হলো ধ্যান মগ্ন, অর্থাৎ তোমরা অনেকে বলেছো যে ওটা হচ্ছে ধ্যানে মগ্ন। কিসে না ধ্যানে মগ্ন। বিষয়টা ঠিক ধ্যানে মগ্ন কর্ম তৎপুরুষ হবে না, ওটা হচ্ছে কোথায় মগ্ন, ধ্যানে মগ্ন। ঠিক আছে, কোথায় মগ্ন, ধ্যানে মগ্ন বিষয়টা। তাই জন্য এক্ষেত্রে উত্তরটা কি হবে বলো তো তাহলে? কোথায় বললে কি হয়? সেটা হচ্ছে অবশ্যই অধিকরণ তৎপুরুষ সমাস। অধিকরণ তৎপুরুষ সমাস মানে কিসে মগ্ন, কোথায় মগ্ন, কোথায় বলেছে এক্ষেত্রে। তাই স্থান বুঝিয়েছে, এটার উত্তর হবে অধিকরণ তৎপুরুষ। আর বিভক্তিটা উঠে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, তাই অধিকরণ তৎপুরুষ সমাস। ওকে, আজকে তোমাদের জন্য এই প্রশ্নটা থাকলো, তোমরা উত্তর করো, আমাকে জানাও। ভালো থাকো, নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।